আজকে যেটা পড়বো সেটা হচ্ছে রাসায়নিক সংযোগের সূত্রাবলী। রাসায়নিক সংযোগ সূত্রাবলী এর মোট 5টা সূত্র আছে। প্রথমটা হচ্ছে ভরের নিত্যতা সূত্র, দ্বিতীয় হচ্ছে স্থিরানুপাত সূত্র, তৃতীয় হচ্ছে গুণানুপাতের সূত্র, চতুর্থ হচ্ছে মিথনুপাতের সূত্র, পঞ্চম হচ্ছে গেলুসাকের গ্যাস ভলিউম সূত্র, গ্যাস আয়তন সূত্র। তো এটা হচ্ছে 5টা সূত্র। তো দেখি প্রথম সূত্র কি বলছে। ভরের নিত্যতা সূত্র। এই ভরের নিত্যতা সূত্র কোন বিজ্ঞানী দিয়েছে? বিজ্ঞানী ল্যাভয়েজিয়ার। কত খ্রিস্টাব্দে? 1774 খ্রিস্টাব্দে। বিজ্ঞানী ল্যাভয়েজিয়ার 1774 খ্রিস্টাব্দে এই ভরের নিত্যতা সূত্রটি দেন। তার বিবৃতিটি বইতে লেখা আছে, দেখো ছায়া প্রকাশনীটা বার করো। বলেছে যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক বিক্রিয়ক পদার্থের মোট ভরের সঙ্গে বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সমান। অর্থাৎ যে কোনো একটা বিক্রিয়া ধরছি এ প্লাস বি থেকে তৈরি হচ্ছে সি প্লাস ডি। অর্থাৎ বিক্রিয়ার পূর্বে যে বিক্রিয়ক এ আর বি তার যে ভর, মোট ভর, সেটা সমান হবে কার? বিক্রিয়ার পরবর্তীতে যে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়েছে তার মোট ভরের সমান। অর্থাৎ এ প্লাস বি এর মোট ভর সমান সি প্লাস ডি এর মোট ভর হওয়া উচিত। কিন্তু এই সূত্রটির সীমাবদ্ধতাও রয়েছে। এমন নয় যে এটি সব ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু তার সীমাবদ্ধতা রয়েছে। এবং সেই সীমাবদ্ধতা ভরের নিত্যতা সূত্রের সীমাবদ্ধতা প্রথম তুলে ধরেন বিজ্ঞানী আইনস্টাইন তার আপেক্ষিকতাবাদের সূত্র দিয়ে। সীমাবদ্ধতা পড়ছি, কার সীমাবদ্ধতা? ভরের নিত্যতা সূত্রের সীমাবদ্ধতা। বিজ্ঞানী আইনস্টাইন তার বিখ্যাত আপেক্ষিকতাবাদের সূত্রতে বলেছেন যে ই ইকুয়ালস টু এমসি স্কোয়ার। তিনি এখানে বলতে চেয়েছেন যে এখানে শক্তি, ই হচ্ছে শক্তি, এমটা হচ্ছে ভর বা ইংরেজিতে বলে মাস। তো এই শক্তি এবং ভর এরা হচ্ছে একে অপরের সমতুল্য। তো শক্তিকে আমরা ভরে পরিবর্তিত করতে পারি, আবার ভর থেকে শক্তি উৎপন্ন করতে পারি। আইনস্টাইন আপেক্ষিকতাবাদের তার সূত্রতে এই মতবাদটি প্রকাশ করে। তো ফলে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু বিক্রিয়া হয়, আমরা জানি দৈনন্দিন জীবনে কিছু কিছু বিক্রিয়া এমন ঘটে। ক্লাস 10-এ তাপদায়ী এবং তাপগ্রাহী বিক্রিয়া পড়েছো। তো তাপগ্রাহী বা তাপদায়ী বিক্রিয়াতে কি ঘটে? হয় তাপ গ্রহণ করে, না হলে বর্জন করে। তো ধরছি একটা তাপদায়ী বিক্রিয়া ধরছি। এ প্লাস বি, সেখান থেকে সি প্লাস ডি তৈরি হচ্ছে এবং তার সাথে কিছু তাপ উৎপন্ন হচ্ছে। এই যে ডেল্টা চিহ্নটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তাপ। তাপকে চিহ্নিত করার জন্য আমরা এই ডেল্টা সাইনটা ব্যবহার করছি। এটার নাম কি? এটার নাম হচ্ছে ডেল্টা। তো দেখো কি বলছে, তাহলে তাপ দায়ী, তাপ বর্জন করেছি। তাহলে এই তাপটা এলো কোত্থেকে? এই তাপটা এসেছে কোত্থেকে? না, কিছু পরিমাণ বিক্রিয়ক, তা বিক্রিয়কের ভর তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে। বোঝা গেল? তো এখানে কিছু পরিমাণ বিক্রিয়ক মানে কিছু পরিমাণ ভর, বিক্রিয়কের কিছু পরিমাণ ভর তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে। তাহলে পূর্বে যে ভরের সমষ্টি ছিল বিক্রিয়কের, সি আর ডি এর সাথে সমান হবে না। সি আর ডি এর মোট ভর কিছু হলেও এর থেকে কম হবে, কারণ কিছু পরিমাণ ভর তো তাপ শক্তি উৎপন্নতে ব্যবহৃত হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে ভরের নিত্যতা সূত্র কিন্তু কার্যকরী হচ্ছে না। তাহলে এটা হচ্ছে সীমাবদ্ধতা, যেটা কিনা আইনস্টাইন বলেছে। আচ্ছা, তো তারপরে আছে স্থিরানুপাতের সূত্র। দ্বিতীয় সূত্র কি?
স্থিরানুপাতের সূত্র। 2 নম্বর সূত্র, স্থিরানুপাতের সূত্র। কি বলছে এই স্থিরানুপাতের সূত্র? বলছে এটা কে দিয়েছে? প্রথমে বিজ্ঞানী প্রাউস্ট। বিজ্ঞানী প্রাউস্ট 1799 সালে, 1799 খ্রিস্টাব্দে বিজ্ঞানী প্রাউস্ট স্থিরানুপাতের সূত্রটি দেন। তার বিবৃতি হচ্ছে এইরকম, বইতে দেখো, কোনো নির্দিষ্ট যৌগকে যে উৎস থেকেই সংগ্রহ করা হোক না কেন বা যেভাবেই তৈরি করা হোক না কেন, যৌগটি কতকগুলি নির্দিষ্ট মৌলের সমন্বয়ে গঠিত হয় এবং যৌগটিতে উপাদান মৌলগুলির ভরের অনুপাত সর্বদা স্থির থাকে। তো বিবৃতি থেকে আমরা কিছুই বুঝতে পারলাম না, আমি একটু এক্সপ্লেন করব। আমি তার জন্য ধরছি একটা যৌগিক যৌগ জল। এবার বলছে জল তুমি যেখান থেকেই সংগ্রহ করো না কেন, যে কোনো স্থান থেকে সংগ্রহ করতে পারি, ডাবের জল, নাকের জল, চোখের জল, মুখের জল, তারপরে হচ্ছে তোমার আমেরিকা থেকে জল নিয়ে আসতে পারো, আফ্রিকা থেকে জল নিয়ে আসতে পারো। তো যেখান থেকেই আনি না কেন জল সর্বদা H2O-ই হয়। অর্থাৎ কি বলতে চাইছে, এদের যে ভরের অনুপাত, হাইড্রোজেন এবং অক্সিজেনের যে ভরের অনুপাত, সেটা কত? হাইড্রোজেন কত ওজন আছে এখানে? 2 গ্রাম। 2 গ্রাম না, 2 ইউ। ইউ হচ্ছে ক্লাস 10-এ শিখেছিলে যে পরমাণুর ওজনকে একটি বিশেষ একক দ্বারা চিহ্নিত করা হয়, সেটা হচ্ছে ছোট হাতের ইউ। একে ইউনিফাইড মাস বলা হয়। তো 2 ইউ অনুপাত অক্সিজেন পরমাণুর ওজন কত? 16 ইউ। তাহলে এদের অনুপাত কত হয়ে যাচ্ছে? 2:16, 1:8। তাহলে তুমি যেখান থেকেই জল সংগ্রহ করো না কেন, জলের মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেনের ভরের অনুপাত সর্বদা সমান থাকবে, স্থির থাকবে, একই থাকবে। অনুপাতটা স্থির থাকছে, তাই এর নাম হচ্ছে স্থিরানুপাতের সূত্র। সূত্রটা এবার আশা করি বোঝা গেছে। কি না, যে কোনো জায়গা থেকে যদি আমরা সংগ্রহ করি একই যৌগকে, সেক্ষেত্রে তার যে মৌলগুলির বা তার উপাদানগুলির যে অনুপাত, সেই অনুপাতটা সর্বদা স্থির থাকবে। এটি হচ্ছে স্থিরানুপাতের সূত্র। এবার আরো একটা কথা বলা আছে যে বিভিন্ন জায়গা থেকে না সংগ্রহ করে আমি যদি বিভিন্ন ভাবে প্রস্তুত করি, হাইড্রোজেন এবং অক্সিজেন এদেরকে বিক্রিয়া করেই আমরা H2O পাই। এবার দেখা গেল যে আমি x গ্রাম হাইড্রোজেন, y গ্রাম অক্সিজেনকে মিশিয়েছি, তাহলে যে H2O উৎপন্ন হবে সেখানেও হাইড্রোজেন ও অক্সিজেনের ভরের অনুপাত কত থাকবে? 1:8। বলছে এবার যদি m গ্রাম হাইড্রোজেন নাও আর n গ্রাম অক্সিজেন নাও, তাহলেও যে H2O বা জলটা তুমি তৈরি করলে তারও অক্সিজেন, হাইড্রোজেন আর অক্সিজেনের যে অনুপাত সেটাও 1:8 থাকে। তাহলে বলছে যেভাবে তুমি তৈরি করো আর যেখান থেকে খুশি নিয়ে আসো, সব ক্ষেত্রেই কি হবে? তাদের যে অনুপাত সেটা সমান থাকবে। এবার স্থিরানুপাতের সূত্র, এরও হচ্ছে একটা কি আছে? এরও একটা সীমাবদ্ধতা আছে। তো সেই সীমাবদ্ধতাটা কি? সীমাবদ্ধতা কার? স্থিরানুপাত সূত্র। সীমাবদ্ধতা কি? সীমাবদ্ধতা হচ্ছে আইসোটোপ বা সমস্থানিক। আশা করি জানো আইসোটোপ কাদেরকে বলে বা সমস্থানিক কাদেরকে বলে। না, যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু পারমাণবিক গুরুত্ব আলাদা। যেমন হচ্ছে ধরো অক্সিজেন 16, 8:16 এটাও হয়, আবার অক্সিজেন 18:8 এটা হচ্ছে অক্সিজেনের একটা সমস্থানিক, যে ক্ষেত্রে তাদের পারমাণবিক সংখ্যা দুজনেরই 8 কিন্তু পারমাণবিক গুরুত্ব এই অক্সিজেনটা 16, এই অক্সিজেনটা 18। এদের দুজনকে সমস্থানিক বা আইসোটোপ বলা হয়। তো এবার ধরো যে জলে তো ছিল H2O, তাহলে এখানে যে অক্সিজেনটা ব্যবহার করা হচ্ছিল তার ওজন কত ছিল? পারমাণবিক ভর কত ছিল? হচ্ছে 16। এবার ধরো আমি তাকে তার সমস্থানিক বা এই অক্সিজেন 18 দিয়ে বা এই সমস্থানিক বা আইসোটোপ দিয়ে তাকে যদি রিপ্লেস করে দিই, প্রতিস্থাপিত করে দিই, তাহলে কি পাচ্ছি? এখন H2O-তে হাইড্রোজেন ও অক্সিজেন দ্বারা উৎপন্ন H2O হচ্ছে, কিন্তু অক্সিজেনের এখানে 16-র বদলে আমি 18 ব্যবহার করেছি। তো এক্ষেত্রে হাইড্রোজেন এবং অক্সিজেনের যে ভরের অনুপাত সেটা কত? হাইড্রোজেন কত? হাইড্রোজেন হচ্ছে 2, কারণ দুটো আছে। হ্যাঁ, প্রত্যেকটা হাইড্রোজেন অণুর ওজন হচ্ছে 1 ইউ করে, আর দুটো হাইড্রোজেন আছে তাই 2 ইউ। অক্সিজেনের কত? আগেরটা তো 16 ছিল, এটা কত? এটা 18। তাহলে এদের অনুপাতটা কত হয়ে গেল?
2:18 সমান আমি লিখতে পারি 1:9। তাহলে তাদের অনুপাত যে ছিল 1:8 ছিল, সেই অনুপাতটা হয়ে গেছে কত? 1:9। ঠিক আছে, তা পাল্টে গেল, তো অনুপাতটা স্থির থাকলো না। আর অনুপাতটা জলের সবসময় অনুপাত থাকে 1:8, এক্ষেত্রে পাল্টে গেছে। তাহলে এটাই হচ্ছে সীমাবদ্ধতা এর। আচ্ছা, এরপরে তৃতীয় সূত্রতে চলে যাচ্ছি। তৃতীয় সূত্র কি আছে? তৃতীয় সূত্র হচ্ছে গুণানুপাতের সূত্র। কি এই গুণানুপাতের সূত্র? এটি বিজ্ঞানী ডাল্টন 1803 খ্রিস্টাব্দে এই সূত্রটি দেন। বিবৃতি বলছে, দুটি মৌলের রাসায়নিক সংযোগে যখন দুই বা ততোধিক যৌগ উৎপন্ন হয়, তখন একটি মৌলের নির্দিষ্ট ভরের সঙ্গে অপর যে ভিন্ন ভিন্ন ভর যুক্ত হয়, সেই ভরগুলির মধ্যে একটি সরল অনুপাত বর্তমান থাকে। এটি বলতে চাইছি। তো কিছুই বুঝলাম না বিবৃতি থেকে। এই সূত্রগুলোর মূল সমস্যা হচ্ছে এইটা, যে বিবৃতি থেকে কিছুই বোঝা যায় না। তো দেখো একবার বুঝিয়ে দিচ্ছি। ধরো তোমার কাছে কার্বন এবং হাইড্রোজেন এই দুটো উপাদান দিয়ে একাধিক যৌগ গঠিত হচ্ছে। ধরো CH3, এটা কি? ইথেন। এটা কি কি দিয়ে, কোন কোন উপাদান দিয়ে তৈরি হচ্ছে? কার্বন এবং হাইড্রোজেন। ঠিক একই উপাদান দিয়ে, অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেন দিয়ে আরো নতুন যৌগ তৈরি হতে পারে, সেটা হচ্ছে ইথিন। CH2 ডবল বন্ড CH2, এটার নাম কি? ইথিন। আবার এটাও তৈরি হতে পারে ট্রিপল বন্ড CH ট্রিপল বন্ড CH, এটার নাম কি? ইথাইন। তো ইথেন, ইথিন, ইথাইন এই তিনটা হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ। তাহলে দুটি উপাদান দিয়ে যদি একাধিক যৌগ গঠন করে, তাহলে এখানে যে এদের অনুপাতটা, সেটা আবার দেখতে হবে। কার্বন আর হাইড্রোজেনের অনুপাত এখানে কত আছে? কার্বন কটা আছে? দুটা। তাহলে দুটো কার্বন, একটা কার্বনের ওজন কত? 12 ইউনিট। তাহলে 2 × 12, এটা হচ্ছে কার্বন অনুপাত। হাইড্রোজেন কটা আছে? 6টা। তাহলে 6 × 1, কারণ কার্বনের হাইড্রোজেনের তো 1 করে হয়। তাহলে এদের আসলে অনুপাতটা কত বেরিয়ে গেল? 12 দিয়ে 24, 24:6। এবার 24:6 মানে এদের যে এদেরকে যদি সরল অনুপাতে আনতে চাই, তাহলে কি পাবো? 24কে ভাগ করো 6 দিয়ে, তাহলে পাচ্ছি 4:1। তাহলে ইথেনের ক্ষেত্রে কার্বন এবং হাইড্রোজেনের যে অনুপাত, বাকিটা মুছে দিচ্ছি। এটা তো ক্যালকুলেশনটা বুঝে গেছো আশা করি। আসল অনুপাতটা শুধু লিখছি। অনুপাতটা হচ্ছে কত? 4:1। ঠিক আছে, এটা হচ্ছে ইথেন। এবার চলে যাচ্ছি ইথিনের কাছে। ইথিনের কার্বন আর হাইড্রোজেনের যে অনুপাত, সেটা বার করতে হবে। কার্বন কটা আছে? দুটো আছে, তাহলে 2 × 12। হাইড্রোজেন কটা আছে? 4টা আছে, তাহলে 4 × 1। তাহলে 12 দিয়ে 24:4। তাহলে এটা কি হবে? 6:1। এটাকে 6 দিয়ে ভাগ করলে কি হয়? 6×4 = 24। সরি, 4 দিয়ে ভাগ করলে কি হবে? 6:1। 4 দিয়ে ভাগ করে এটাকে 4×6 = 24, 4×1 = 4। তাহলে এদের সরল অনুপাতটা কি হয়ে গেল? 6:1। তো এটাকে মুছে দেই ক্যালকুলেশনটাকে, শুধু অনুপাতটা লিখছি 6:1। এবার চলে যাচ্ছি ইথাইনের কাছে। এর কার্বন আর হাইড্রোজেনের অনুপাত দেখি। কার্বন আর হাইড্রোজেনের অনুপাত, কার্বন কটা আছে? দুটো আছে, 2 × 12। হাইড্রোজেন কটা আছে? দুটো আছে, 2 × 1। তাহলে হয়ে গেল অ্যাকচুয়ালি 24:2, তার মানে 12:1। তাহলে এবার ক্যালকুলেশনটা মুছে দেই, অনুপাতটা ঠিকঠাক করে লিখি। বার অনুপাত 1। এবার বলছে এদের অনুপাতটা বার করানোর পর হাইড্রোজেনের সাথে যে অনুপাতগুলো আছে কার্বনের, হাইড্রোজেনের অপেক্ষা কার্বন কত গুণ আছে? 4 গুণ আছে। এখানে হাইড্রোজেন অপেক্ষা কার্বন কত গুণ আছে? 6 গুণ আছে। এখানে হাইড্রোজেন অপেক্ষা কার্বন কত গুণ আছে? 12 গুণ আছে। তাহলে এবার কার্বনের যে অনুপাতগুলো, 4:6:12, এরা একটা সরল অনুপাত তৈরি করবে। 4 দিয়ে কত? 2 দিয়ে ভাগ করতে পারো, 2:3 × 6।
তাহলে এটা সরল অনুপাত তৈরি করবে। গুণানুপাতের সূত্র এটাই বলছে যে দুটি উপাদান, দুটি একই উপাদান দিয়ে যদি বিভিন্ন যৌগ গঠিত হয়, একাধিক যৌগ গঠিত হয়, যেমন এটা ইথেন, ইথিন, ইথাইন, এরা তিনজনই কার্বন এবং হাইড্রোজেন উপাদান দিয়ে তৈরি এবং এরা একাধিক যৌগ উৎপন্ন করেছে। তো সেক্ষেত্রে কার্বন আর হাইড্রোজেনের রেশোটা বার করতে হবে। সেখানে হাইড্রোজেন একের অনুপাতে কত আছে প্রত্যেক ক্ষেত্রে, ইথেনের ক্ষেত্রে 1 গ্রাম বা 1 একক, হাইড্রোজেনের অনুপাতে 4 কার্বন উপস্থিত, এখানে 6 কার্বন উপস্থিত, এখানে 12 কার্বন উপস্থিত। তাহলে এই 4, 6 আর 12 এই তিনটি সংখ্যা সরল অনুপাতে থাকবে। এটি হচ্ছে বোঝাতে চেয়েছে গুণানুপাতের সূত্র। ঠিক আছে, আশা করি বুঝাতে পারলাম। এবারে সীমাবদ্ধতাটা পড়তে হবে। সীমাবদ্ধতা কি বলতে চাইছি একটু দেখে নেই। সীমাবদ্ধতা হচ্ছে এইটা, কোনটা? CH4, এটাও কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি। এরপরে আছে ইথেন, CH3, এটা তোমার হয়ে গেল মিথেন, এটা হয়ে যাচ্ছে তোমার ইথেন। এরপরে ধরো আছে প্রোপেন, CH3, CH2, CH3। এর প্রত্যেকের কার্বন আর হাইড্রোজেনের অনুপাতটা বার করি, ঠিক আগের মতো একই প্রসেস। কার্বন আর হাইড্রোজেনের অনুপাত কত? কার্বন কটা আছে? একটা মানে 12, হাইড্রোজেন কটা আছে? 4টা। তাহলে এর অনুপাত, সরল অনুপাত কত হয়ে গেল? 3:1। এখানে কার্বন কটা আছে? 2টা, তো 12x2 অনুপাত, হাইড্রোজেন কটা আছে? 6টা, 6x1, তাহলে 24:6। আর 24:6 মানে সরল অনুপাত করলে কত হবে? 4:1। এবার পরেরটাতে দেখি কি বলছে। এখানে কার্বন আর হাইড্রোজেনের অনুপাত হচ্ছে, কার্বন কটা আছে? 3টা, 3x12 অনুপাত, হাইড্রোজেন কটা আছে? 3টা, 3টা 6টা, 2টা 8টা, 8x1। তাহলে এখানে 12×3 = 36, 36:8 বা 36:8। এটা হচ্ছে প্রোপেনের কার্বন এবং হাইড্রোজেনের অনুপাত। এবং কার্বন হাইড্রোজেন সরল অনুপাত যদি বার করতে চাই, মানে কার্বনটা হাইড্রোজেনটা যদি 1 করতে চাই, তাহলে 36কে 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 36কে 8 দিয়ে ভাগ করলে কত? 8×4 = 32। আর এটা হয়ে যাবে তাহলে 4.5, 4.5:1। তো এবার এদের যে অনুপাতগুলো, 1 গ্রাম হাইড্রোজেনের অপেক্ষা মিথেনে কার্বন কত আছে? 3। 1 গ্রাম হাইড্রোজেন অপেক্ষা ইথেনে কার্বন কত আছে? 4। 1 গ্রাম হাইড্রোজেন অপেক্ষা প্রোপেনে কার্বন কত আছে? 4.5। তাহলে এদের যে সরল রেশো সেটা বার করে নি, 3:4:4.5। এখানে দশমিক চলে এসছে, তাহলে সরল অনুপাত তো আর হচ্ছে না। সরল অনুপাতে সবসময় পূর্ণ সংখ্যা থাকতে হবে, এখানে তো পূর্ণ সংখ্যা নাই, এটা 4.5 হয়ে গেছে, তাই দশমিকে চলে এসছে। তাহলে এটাই হচ্ছে সীমাবদ্ধতা। গুণানুপাতের সূত্র মিথেন, ইথেন, প্রোপেন মেনে চলছে না, এটাই হচ্ছে গুণানুপাত সূত্রের সীমাবদ্ধতা। তাহলে 3টা ল হলো। পরের ভিডিওতে, 5 নম্বর ভিডিওতে দেখবে বাকি 2টা ল।